আসসালামু আলাইকুম। সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সময়ের সংলাপ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা এই সময়ের সংলাপ অনুষ্ঠানে সবসময় নদী নিয়ে কথা বলি, জলাবদ্ধতা নিয়ে কথা বলি, পানি নিয়ে কথা বলি। আমাদের অনুষ্ঠানে আজ আমরা সঙ্গত কারণেই একজন মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি জনাব তোফাজ্জল হোসেন। এই যে আপনার দক্ষিণ খান ইউনিয়ন পরিষদ, ঠিক তার পাশ দিয়ে দুটি নদী দুপাশ দিয়ে গেছে, একটি তুরাগ আর একটি বালু। এই নদীগুলোর ব্যাপারে আপনার কোনো স্মৃতি আছে? তুরাগ নদী এবং বালু নদী। আমাদের বাড়ির পিছনে উত্তর দিকে হলো তুরাগ নদী, এর একটা ঐতিহাসিক ব্রিজ ছিল। আমরা ছোটকালে অর্থাৎ 80 পূর্ব পর্যন্ত দেখেছি, 80 সালের পূর্ব পর্যন্ত যা দেখি যে এই নদী যে স্রোতধারা ছিল, এই স্রোতধারা একদম মলিন হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এই স্রোত, সেই পানি নেই, সেই স্রোতধারা নেই। সে একটা আচমকা যে স্রোত বয়ে আসতো। আমরা রেল লাইনের পাশে বসে দেখতাম, সবাই সদল বলে মানুষ বলিয়ে মাছ মারতো, দেখতাম যে এখানে নদী অনেক নদীর মধ্যে এই স্রোতের মধ্যে নৌকাও ডুবেছে অনেকবার। আমরা সেই ঐতিহাসিক বিষয়গুলোকে আমরা স্মরণ করি। তুরাগ নদীটা এত বড় ছিল, এটার আরেকটা নাম কিন্তু কহরদরিয়া। কহরদরিয়া, এটা হলো আরো পুরানো নাম কহরদরিয়া। কহরদরিয়া নামটা এখন বিলীন হয়ে গেছে, তুরাগ নদী হিসেবে পরিচিত। এরপর ডাইন দিকে আপনি পূর্ব দিকে চলে যান, আমাদের বাড়ির পূর্ব দিকে বালু নদী। সেটা গিয়ে আপনার বালু নদীর আপনার ডামরা গিয়ে পড়ছে। এটা এই আমরা সেই নদীতে বহুবার চলাফেরা করেছি, এখনো চলাফেরা করি মাঝে মধ্যে। এই যে ঢাকার চতুর্দিকে নদীটা, এই নদীগুলো নিয়ে যথেষ্ট গবেষণা চলছে। বর্তমান সরকার শুধু নয়, পূর্বের সরকারও বহুদিন যাবৎ গবেষণা চলছে এই নদীগুলো নতুনভাবে খনন করা এবং ড্রেজিং করে এর স্রোতধারা বহবান করা। এরা একটা নতুনত্বের আবির্ভাব ঘটানোর জন্য আবার বহু চেষ্টা করা হয়েছে। এটা এখনো যেমন সম্পন্ন হয় নাই। ভাবতে অবাক লাগে যে এতদিন পর, এত কথোপকথন, এত আলোচনার পর, এত প্রয়োজনীয় বিষয়টা এখনো যেমন শেষ হচ্ছে না। আমরা যখন নদী নিয়ে গবেষণা করি, নদী সম্পর্কে গল্প হয় এবং ঢাকার চতুর্দিকে যে নদীটা, এই নদীর ভিতরটা স্যাটেলাইট টাউন হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মিশন, 21 সালের মিশন, 41 সালের মিশনের মধ্যে ঢাকার স্যাটেলাইট টাউন একটি পয়েন্ট। এই ঢাকা স্যাটেলাইট টাউন করতে হলে এই নদীকে ড্রেজিং করতে হবে, সুন্দর করতে হবে, নতুন রূপে সাজাতে হবে। এটাই স্বাভাবিক। এটা বহুবার কথা বলা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, যে আশাকাঙ্ক্ষা, যে জাতির জনক বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে সে বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়তই সারা দেশে উনি চষে বেড়াচ্ছেন। তার বঙ্গবন্ধুর যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে স্বপ্ন ছিল, যে স্বপ্ন নিয়ে উনি দেশটিকে স্বাধীনতা অর্জন করেছেন, এই স্বাধীনতার সুফল বয়ে আনার জন্য, এই সুফল কামনার দৃষ্টিকোণ থেকে ওনার যে চিন্তা চেতনা এবং বৈশ্বিক ভাবগুলো উনি খুব গভীরভাবে তার চেতনা নিয়ে উনি প্রকাশ করে চলেছেন। নদীগুলো নিয়ে চিন্তা নিশ্চয়ই করছে, যথেষ্ট চিন্তা। আপনি জনাব তোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এটা খুব ছোট পরিচয়। আমি যতদূর আপনাকে আপনার পরিবার সম্পর্কে জানি, যে আপনার বাবা একজন বিশাল পরিমাপের মানুষ ছিলেন, আপনার বড় ভাই উনি অত্যন্ত বিরাট মাপের মানুষ ছিলেন, অনেক দিন উনি ওই একই ইউনিয়নের চেয়ারম্যানই করেছেন। আজকে ঢাকা শহরটা যেখানে আমরা সিটি কর্পোরেশনের ভিতরে, আপনারা সিটি কর্পোরেশন ঠিক পাশে, কিন্তু তারপরেও ওটা কিন্তু একটা আধুনিক জায়গায় পরিণত হয়ে গেছে। এটা আপনাদের পারিবারিক একটা ঐতিহ্য, আপনাদের পরিবারই এটাকে, এই দক্ষিণ খানকে ধীরে 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 গড়ে তুলেছেন। উত্তর খানেও আপনাদের প্রভাব আছে, আশেপাশের সন্নিহিত অঞ্চলে আপনাদের বিশাল প্রভাব আছে। তো এই অঞ্চলটাকে জলাবদ্ধ ছিল, এই পুরো অঞ্চলটাই, এখানে পানি জমে থাকতো, এখানে মশা মাছি এগুলোতে আকীর্ণ ছিল। তো এই জলাবদ্ধতা আপনারা কিভাবে নিরসন করলেন? এখান থেকে এখন তো পানি বের হয়ে যায়, কিভাবে? দেখুন, বড় ভাই এস এম মোজাম্মেল হক সাহেব, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, গ্রুপ কমান্ডার ছিলেন। আমিও তার সাথে ছিলাম মুক্তিযোদ্ধা হিসেবে সর্বকনিষ্ঠ। উনি 171 জনকে নিয়ে ঢাকায় পৌঁছেছেন।
তো 171 জন থেকে প্রায় 100 জন এদিক সেদিক চলে গেলে পরে 71 জন নিয়ে উনি এই এলাকায় মুক্তিযুদ্ধ শুরু করলেন। তখন থেকে আমরা ইন্ডিয়াতে সেই পালাটানা আমাদের ট্রেনিং ক্যাম্পে রাত্রি বসে গল্প করতেন যে আমাদের দেশটাকে একটা শিক্ষিত সমাজ করতে হবে এবং শিক্ষা বিস্তারের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সৃষ্টি করতে হবে। বঙ্গবন্ধু যে আশা, তারা মানুষ না যে বঙ্গবন্ধু যে ইচ্ছা করেন, যে আশা করতেছেন এই পূর্ব পাকিস্তানটাকে একটা বড় সড়া বাংলাদেশ হিসেবে পরিস্থিতি লাভ করবেন, সারা বিশ্বে উনি চষে বেড়াবেন, বিশ্বকে তাক লাগিয়ে দিবেন, বিশ্ববাসীর জন্য বঙ্গবন্ধু বিরাট একটা ব্যাপার হবে, এটা তারা কয়েকদিন পরে দেখতে পারবে। এরকম গল্প হতো ট্রেনিং সেন্টার থেকে, সে আমরা রাত্রে গল্প করতাম। তো যাক ওইসব আমরা যখন আসলাম, ইন্ডিয়া থেকে আসার পরে যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমরা স্বাধীনতা অর্জন করলাম সেই 16 ডিসেম্বর। উনি পরে রিলিফ কমিটির চেয়ারম্যান হলেন দক্ষিণখান ইউনিয়নের। এরপরে 73 সালে নির্বাচন হলেন, উনি নির্বাচিত হলেন চেয়ারম্যান হিসেবে। তো উনি 27 বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই এলাকার। উনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করতেন। নিজে চলাফেরা থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই তার একজন প্রধান গুরু দায়িত্ব ছিল মনে করতাম। তেমনি ভাবে উনি যখন চলে গেলেন, পরবারে পাড়ি দিলেন, আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে হয়েছে। আমার এই একই ধারণা যে আসলে প্রত্যেকটা রাস্তাকে যদি মায়ের মতন পছন্দ না করি, ভালো না লাগে, ভালো না আবাসি, তাহলে তো দেশের প্রতি আমার একটা দেশপ্রেম, একটা প্রেম, এটা তো প্রকাশ পায় না। এই জন্য আমিও যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি দাবিতে এলাম, মানুষ কিন্তু এলাকায় অত্যন্ত আনন্দিত এবং খুশি যে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়িঘর আমি কিনা বাড়িঘর আশপাশ সারা দেশে আমি চষে বেড়াই, গল্প করি, আলোচনা করি, পাড়ায় মহল্লায় মহল্লায় সভা করি, কথা বলি। মানুষ আশ্বস্ত হয়েছে যে শেখ হাসিনা কর্তৃক দেশের উন্নয়ন সম্ভব, কারণ যার অভিজ্ঞতার শক্তি আমি মনে করি যে উনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক চেতনা নিয়ে যে উনি চলাফেরা করছেন, তো এটা মানুষ উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে তার দ্বারা উন্নয়ন সম্ভব। এই উন্নয়ন সম্ভবকে ধারণ করেই কিন্তু আমরা এগিয়ে চলেছি। আমি ছাত্রলীগ করতাম 72-73 সালে যুবলীগের সেক্রেটারি ছিলাম, এই গুলশান থানার দক্ষিণগ্রাম ইউনিয়নের সভাপতি ছিলাম। এবার 92-তে আমি আবার আপনার আওয়ামী লীগে ঢুকলাম, থানা আওয়ামী লীগে ঢুকলাম, সেখানে সিনিয়র সহসভাপতি ছিলাম, পরে ভারপ্রাপ্ত সভাপতি হইলাম, পরে সভাপতি হইলাম। এবার ঢাকা উত্তর আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক দিয়েছেন, এতে আমার এলাকার মানুষ খুশি হয় নাই। আমাদের আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সুতরাং বন এবং পরিবেশ নিয়ে আপনার অনেক দায়িত্ব আছে। আর আপনার এলাকাটিতে আপনার যে আমাদের তুরাগ এবং বালু নদী মরে যাচ্ছে, সেটা নিয়েও আপনার দায়িত্ব আছে, জলাবদ্ধতা নিরসনও আপনার দায়িত্ব আছে, আপনি সেই দায়িত্ব পালন করছেনও। কিন্তু এই আলোচনা করার আগে আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, বিরতিতে যাচ্ছি, আশা করি সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেনের সাথে। জনাব তোফাজ্জল, আপনি বলছিলেন যে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরের সম্ভবত বন পরিবেশ বিষয়ক সম্পাদক। তো এই বন পরিবেশ বিষয়ক যেহেতু সম্পাদক, সেহেতু এলাকার পরিবেশ উন্নয়ন তথা সারা বাংলাদেশের তথা ঢাকা শহরের পরিবেশ উন্নয়নে নিশ্চয়ই আপনার অনেক বেশি দায়িত্ব আছে। তো আপনি এ ব্যাপারে জনগণকে কিভাবে সজাগ করছেন, বিশেষ করে ঢাকার চারপাশের নদী, আরো বিশেষ করে আপনার বাড়ির ঠিক দুই পাশে দুটো নদী, যেটা তুরাগ এবং বালু, এটা কিন্তু অলরেডি এমন অবস্থা হয়ে গেছে যেখানে আর প্রাণীকুলের বসবাসের কোনো কিছু নাই, এখানে নৌকা চলছে না, এখানকার পানিগুলো পচে এমন অবস্থা হয়ে গেছে যে নাকে রুমাল দিয়ে থাকতে হয়। সুতরাং এ ব্যাপারে একটা গণ সচেতনতা সৃষ্টি আপনার এক মহান দায়িত্ব। আপনি বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগরের পরিবেশ সম্পাদক হিসেবে, বন ও পরিবেশ সম্পাদক হিসেবে কি দায়িত্ব পালন করছেন? এই বিষয়ে বন মন্ত্রী সাজান ভাই, ওনাকে বলেছি, আমি সরলোক বলেছি, বারবারের কথা বলেছি তার সাথে, যে নদীগুলোকে স্রোতধারা সৃষ্টি করার জন্য, খনন করার জন্য, ড্রেজিং করার জন্য কিছুটা ড্রেজিং করা হয়েছে। উত্তরখানের একটা অংশ, মাউসাইদ গ্রাম এবং মইনেরটেক এলাকায় কিছুটা ড্রেজিং করা হয়েছে। এই নদীটা ঢাকার চতুর্দিকে যদি ড্রেজিং করা হয় এবং ড্রেজিং করে নদীর পার দিয়ে যে বেড়িবাঁধ করা হয়েছিল, আমাদের মাননীয় সাবেক প্রেসিডেন্ট এরশাদ
ওনার হাতেই কিন্তু চতুর্দিকে ঢাকা শহরের চতুর্দিকে কিন্তু বেড়িবাঁধ সৃষ্টি করা হয়েছিল। সেই বেড়িবাঁধটা কিন্তু রাস্তা হয়েছে এবং যোগোপযোগী রাস্তা হিসেবে বিবেচনায় আসছে মানুষের কাছে। এই রাস্তাগুলোকে আরো সুপ্রসন্ন এবং স্পষ্ট করা এবং লাইটিং ব্যবহার করা এবং নদীগুলো খনন করলে পানি দূষণ মুক্ত হবে বলে মনে করি। এবং টঙ্গী এলাকার যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই ইন্ডাস্ট্রির যে ময়লা পানিগুলো, রঙিন পানি, সেই পানিগুলো নদীতে নিমজ্জিত থাকে, সরে না, যার জন্য এই গন্ধে নাগরের মল দিয়ে হাঁটতে হয়। এইসব বিষয় কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। উনি কিন্তু অনেকবার হুকুম করেছেন, আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন এই ঢাকার চতুর্দিকের নদীগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য এবং নদীর পার, নদীর ভাঙা এলাকা এবং এই জায়গাগুলো কেউ দখল না করে, এই বিষয়ে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বহুবার কথা বলেছেন। এই নদীগুলোকে সংস্কার করা আবশ্যক। আমি সরকারের পক্ষে আমরা বহুবার কথা বলেছি, এলাকায় গিয়েছি, নদীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়ে আমরা সবসময় সোচ্চার। এই নদীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং নদীগুলো যদি ভাঙে দেওয়া হয়, আপনার ইটা দিয়ে বেঁধে দেওয়া হয়, লাইটিং করা হয়, এটাকে সিবিডিতে আনা হয়, শোভাবর্ধন হবে এবং যে কাজ চলছে ইনশাল্লাহ দেখবেন আগামী 2 বছর পরে এই নদীগুলোর শোভা বেড়ে যাবে। অর্থাৎ আপনি চিন্তা করছেন আজকে যেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত, আগামী 2-3 বছর পর সেটা বেড়ানোর জায়গায় ইনশাল্লাহ হয়ে যাবে। এটা করবে। বিশেষ করে আমি যা দেখি আমাদের দুই পাশে 2 মেয়র, উত্তর এবং দক্ষিণের, দুইজন রুচিবান লোক, দুজনের যে ক্রিয়াকলাপ গুলো দেখা যায়, যে কর্ম স্পৃহা প্রেরণা, যে তাদের গতিধারা দেখা যায়, আমরা আশাবাদী যে এই ঢাকার চতুর্দিকে নদীগুলো খনন হবে, ড্রেজিং হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং লাইটিং হবে, রাস্তাগুলো সুপ্রসন্ন হবে এবং ঢাকাকে একটা সিবিডি শহর রূপান্তরিত করতে হবে। নদী নিয়ে তো অনেক কথা বললাম, এবার নদী থেকে একটু স্থলভাগে আসি। আপনার বাড়ির পাশেই এমারত হোসেন উচ্চ বিদ্যালয়, একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশাল এলাকা জুড়ে একটা শিক্ষা কমপ্লেক্স তৈরি হয়েছে এবং এখানে শুধু এটি নয়, আপনাদের পারিবারিক ঐতিহ্য নিয়ে এলাকায় অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এগুলো আসলে কি? এইগুলো কথাটা প্রশ্ন যথার্থ করেছেন। এখানে আমাদের বাড়ির সামনে 8.5 বিঘা জায়গার উপরে বড় ভাই 8.5 বিঘা জায়গা এখানে সরকারের নামে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নামে দেওয়া হয়েছে। এটা প্রথম করা আমাদের পারিবারিক দান। এটা মায়ের নাম, আমার মায়ের নাম, উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ হিসাবে পরিচিতি আছে। এটা চলছে এবং 7টা অনার্স আমরা খুলেছি, 7টা সাবজেক্ট নিয়ে আমরা ইউনিভার্সিটি স্টার্ট করেছি। আবার এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের নাম বললেন, এটা আমার পিতার নাম। এটা এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় ভোকেশনাল সহ এবং বড় ভাই মোজাম্মেল হক সাহেব দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন, 27 বছর চেয়ারম্যান ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, গ্রুপ কমান্ডার ছিলেন, সমাজসেবক ছিলেন এবং দেশহিতৈষী ব্যক্তি হিসেবে তার ঢাকা শহরে শুধু নয় সারা বাংলাদেশে তার একটা পরিচিতি রয়েছে। সেখানেই তার নামে শিক্ষা কমপ্লেক্স সৃষ্টি করা হয়েছে এবং তার নামে বড় ভাইয়ের নাম মোজাম্মেল হক টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ করা হয়েছে এবং এদের এই গত বছর আমার নামেও তোরাজুল হোসেন ডিপ্লোমা ইনস্টিটিউট আমরা খুলেছি, বিল্ডিং আমি নিজেই করে দিয়েছি। এখানে মাঠ, সুবিশাল মাঠ রয়েছে, শত শত ছেলেমেয়েরা লেখাপড়া, হাজার হাজার ছেলেমেয়েরা ব্যক্তিগত টাকা। এটা আমাদের, আমি বলতে পারি যে ব্যক্তিগত হার যাই কিছু বলুক, আমি দেশবাসীকে নিয়ে এগুলি করেছি। এই দেশবাসীর অবদান যথেষ্ট রয়েছে। আমরা যদি পারিবারিক সম্পদ দিয়েছি, এটাকে রক্ষণাবেক্ষণ দায়িত্বশীল এদেশের এলাকার জনগণ হিতৈষী ব্যক্তিরা। আপনার সাথে আরো কথা বলবো, তার আগে আবার একটি ছোট্ট বিরতি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আশা করি আমার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতি থেকে ফিরে এলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। কথা বলছিলাম দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেনের সাথে। জনাব তোফাজ্জল হোসেন, এই যে আপনি বলছিলেন যে আপনাদের পারিবারিক ঐতিহ্যকে ভিত্তি করে আপনাদের পারিবারিক টাকা দিয়ে আপনারা এলাকায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, এই যে প্রতিষ্ঠানগুলো করলেন, এই প্রতিষ্ঠানগুলো থেকে তো কোনো ফিরতি কিছু নাই। ঢাকা শহরে আজকাল অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেগুলো বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠান
হিসেবে স্বীকৃতি পেয়েছে, যে সেখান থেকে মানুষ কোটি কোটি টাকা উপার্জন করে। আমি যতদূর জানি আপনার সম্পর্কে, আমি যতদূর খোঁজ খবর নিয়েছি, আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আপনারা তো কিছু ফিরতি নিচ্ছেন না, তাহলে এগুলো চলছে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আমরা জাতির কাছে অনুগরবদ্ধ, এই জন্য বলবো যে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই ট্রেনিং সেন্টারে পালাটানা ক্যাম্পে আমরা রাতে যখন বসে গল্প করতাম, বড় ভাই বলতেন দেশে সারা বাংলাদেশে শিক্ষা বিস্তারের ব্যবস্থা করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। সেই যারা অঙ্গীকারাবদ্ধ অবস্থায় ছিলাম আমরা, সেটাকে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি যে জাতিকে শিক্ষিত সমাজে রূপান্তরিত করতে হবে। এই জাতিকে যদি শিক্ষিত সমাজ সৃষ্টি করতে না পারি, তাহলে দেশের উন্নয়ন তাড়াতাড়ি ত্বরিত গতিতে সম্ভব নয়। এই জন্যই দেশ ও জাতির কল্যাণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সৃষ্টি করা হয়েছে। এলাকার জন্য তো অনেক কাজ করলেন, অনেক কাজই করছেন, সারাদিন তো এগুলো নিয়েই আছেন, এবং রাজনীতি নিয়েও দেখি অত্যন্ত ব্যস্ত আপনি। তো দীর্ঘদিন আপনাদের ফ্যামিলিতে এই যে দক্ষিণ খানের যে চেয়ারম্যান, এটা আপনাদের ফ্যামিলিতেই আছে, একবার আপনার ভাই একবার আপনি এভাবে করে যাচ্ছেন। এমপি হবেন কবে? রব্বুল আলামিন জানেন এবং দলীয় নেত্রী জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মোটামুটি ছিলেন, ওরা দল বলতে পারবেন। দল যখন ডাকবে তখনই আছি, দল দিলে ইলেকশন করব, দল না দিলে সম্ভব নয়। দলের প্রতি আমি আনুগত্য, এবং দল যেদিন বলবেন, মাননীয় প্রধানমন্ত্রী যেদিন বলবেন, ডাকবেন, সেদিন ইনশাল্লাহ যে কোনো কাজে লাগাবেন, আমরা প্রস্তুত। না, দল যদি আপনাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়, আপনি প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আপনার মাঠ প্রস্তুত আছে? আমি এই মুহূর্তে প্রস্তুত, ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না। কারণ আমাদের এই দেশে এই গুলশান্তি নিয়ে, এইখানতে নিয়ে আমি উত্তর দিকে যান, প্রত্যেকটা বাড়িতে আমাদের লোক আছে পার্মানেন্ট, মিনিমাম দুজন করে ভাবেন যে এরা কুড়াল মারলে সরবে না। মোজাম্মেল হক সাহেব এই জিনিসটা সৃষ্টি করে গেছেন দীর্ঘদিনে, কারণ উনি রাজনীতি করেছেন এই অঞ্চলের লোকজনদেরকে নিয়ে। অতএব সেইখান থেকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন, রাজনীতি ব্যক্তিরা সেদিন জানেন যে আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের পার্মানেন্ট লোক রয়েছে। এটা আর কোনো নেতা নেত্রী বলতে পারবেন ইনশাল্লাহ যে প্রত্যেক বাড়িতে দুইজন তিনজন করে পার্মানেন্ট কারো থাকা, এটা কোন নেতা নেত্রী বলতে পারবেন, একমাত্র শেখ হাসিনা বলতে পারবেন, মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারবেন, এবং যে আমাদের সেলিম ভাই বলতে পারবেন যে না, আমরা দেশে না গেলে এমপি হব। এটা আর কোন নেতা নেত্রী বলতে পারেন ইনশাল্লাহ। আমার আছে, আমি বলতে পারবো যে এই অঞ্চলে একমাত্র আমাদের প্রত্যেক ঘরে ঘরে লোক আছে। এই জন্য আমরা আশা করি, আশাবাদী, আমাদের বুকে বল আছে। আমাদের রাজনীতি যদি কালকে বলে যে ইলেকশন করো, এক সপ্তাহের মধ্যে নোটিশে, এক সপ্তাহের নোটিশে আমরা ইলেকশন করতে পারবো। আমাদের জটিলতার কোনো অবকাশ নেই, কোনো ঝামেলা হবে না। আর বিশেষ করে আমরা জাতির কাছে অঙ্গীকারবদ্ধ ছিলাম বলেই এই শিক্ষা বিস্তারের ক্ষেত্রে আমরা এতটুকু করতে সক্ষম হয়েছি। শুধু এইখানেই নয়, আমাদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান যতগুলো আছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাদ নেই যে আমার ছোঁয়াচ নেই। বড় ভাইয়ের ছোঁয়াচ ছিল না, এবং ঢাকা 18 আসনে কোন শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ বলতে পারবে না যে আমাদের কিছু নাই, সেখানে কিছু দেওয়া হয় নাই। বড় ভাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই হাত বাড়িয়ে দিয়েছিলেন, এবং উনি সশরীরে দিয়েছেন, এবং প্রত্যেকটা অনুষ্ঠানে থাকতেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং শিক্ষা বিস্তারের ক্ষেত্রে সাহায্য সহায়তা করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছিলেন। আমার জানা মতে আমি তার কাছ থেকে শিখেছি। উনি যখন লোয়ার টোবার লেখাপড়া করে, আমরা একদম ছোট পাকিস্তানের লেখাপড়া করতেন। সুলতান মাহমুদ ছিলেন ওনার ক্লাসমেট। অতএব সুলতান মাহমুদ তখন আমাদের বাসায় যেতেন, এবং অনেকে যাইতেন, পাকিস্তান থেকে লোকজন আসতেন। ঢাকা শহরে চিনে না ইনশাল্লাহ আমি দেখি না, যে কোনো এলাকায় গেলে, যে কোনো মহল্লা গেলে মোজাম্মেল সাহেব নাম বললে ওনাকে চিনেন। আমি মোজাম্মেল সাহেব সম্পর্কে আমারও ধারণা খুব স্পষ্ট। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে অনেক দিনের পরিচয় ছিল, ওনার সাথে আমার যাতায়াতও ছিল। ওনার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, কারণ উনি এলাকায় অনেক ভালো কাজ করে গেছেন। এখনো ওই দিক দিয়ে গেলে ওনার কথা মনে পড়ে, আপনার কথা মনে পড়ে, সে কারণে মাঝে মাঝে যাইও আপনাদের ওদিকে। কিন্তু আমার তো আসলে মূল কাজ নদী। দেখি স্বর্গে গেলেও নদীর কথা দেখি, স্বর্গে গেলেও ধান বানে। আমিও যেখানেই যাই শুধু আসলে আমি রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক বিবৃতি, রাজনৈতিক আলাপ আলোচনার বাইরে আমার কেন যেন বারবার ছুটে যেতে হবে। আপনি ধরে নিতে পারেন ইনশাল্লাহ আগামী 2-3 বছরের মধ্যে নদী পথগুলো, ঢাকার চতুর্দিকে নদী সংস্কার হবে, সুন্দর হবে, পরিচ্ছন্ন হবে, সিবিদ্ধিতে আসবে, রাস্তা হবে, লাইটিং হবে, এবং ব্রিজও অনেকটি হবে। 100-এর উপরে ব্রিজ হবে। মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি। কে কি করবে সেটা আমি জানতে চাই না। আপনি যদি সংসদ সদস্য হন, আপনি কি করবেন সেটা? আমার তো প্রথম কাজই হবে
যে এলাকার সংস্কার করা এবং নদীকে সংস্কার করা, সৌন্দর্য করা এবং শ্রীবৃদ্ধি করা এবং কয়েকটি ব্রিজ করা। আমার উত্তরখান থেকে টঙ্গী থেকে শুরু করে উত্তরখানের শেষ অংশ বগুড়ার শেষ পর্যন্ত, অর্থাৎ যেটা আমরা শীতললক্ষা নদী বলি, এই পর্যন্ত কয়েকটা ব্রিজ হবে ইনশাল্লাহ। যদি আমরা এই তুরাগ এবং বালুতে প্রচুর জায়গা দখল হয়ে গেছে, এগুলো উদ্ধার করে দেবেন কিনা? অবশ্যই, এটা তো বড় কাজ হবে যে এই নদীকে সংস্কার করতে গেলে ওই তো যারা দখল করে নিয়েছেন তারা ইনশাল্লাহ আগে ওদিকে বললে তারা উঠে যাবে, এটা শিওর। আপনি এখন বলেন না কেন? এখন বলবো কেন? আমার তো কর্তৃপক্ষ নেতৃত্ব রয়েছে, নেতা রয়েছে, নেতার মধ্যে কথা বলা ঠিক নয়। যেহেতু আমাদের নেতা রয়েছে, নেতৃত্ব দিচ্ছেন একজন, তার উপরে যদি আমি কথা বলি বেয়াদবি হবে। আওয়ামী লীগের একটা নীতি দ্বারা অর্থাৎ কিছু কাজ করতে হলে একটা নেতৃত্বের প্রয়োজন, অবশ্যই চেয়ার প্রয়োজন, অবশ্যই দরকার, সেটা আপনি নিজে বুঝেন। আর আমরা কি বলে এটাকে অডাসিটি পছন্দ করি না, আমরা রাজনীতি করি। আওয়ামী লীগ বিশাল বড় রাজনীতিবিদ দল, এই রাজনীতি থেকে, এই দল থেকে সারা দেশের অন্যান্য দলের মানুষ শিখবে, জানবে, বুঝবে। এই জন্য আমাদের সভ্যতার অর্জনের ক্ষেত্রে আরো সুপ্রসন্ন হতে হবে, আরো পরিষ্কার হতে হবে। এই জন্য রাজনীতির ক্ষেত্রে উত্তপ্ত নয়, ঠান্ডা মাথায় এগিয়ে যেতে হবে, দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে। এটা আমরা চিন্তা চেতনা আমাদের। প্রত্যাশা করতে পারি আপনি যদি সংসদ সদস্য হতে পারেন তাহলে আমার তুরাগ এবং বালুর জন্য আপনি কাজ করবেন, এবং এই এলাকায় যে জলাবদ্ধতা আছে সেটা নিরসনের জন্য কাজ করবেন। আপনি জানেন যে উত্তরার পাশে গোরান চটবাড়ি একটা পাম্পিং স্টেশন আছে, সেটার চলার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের অনিয়ম আছে, আপনার নিশ্চয়ই চোখে পড়ছে। এই অনিয়ম দূর করার জন্য তো আপনি কাজ করবেন নিশ্চয়ই। ইনশাআল্লাহ অবশ্যই কাজ করবে, যে অনিয়মগুলো দূর করা দরকার আমাদের চোখে আছে, মনে আছে, ব্রেনে আছে, সেগুলো আমরা সংস্কার পথ রচনা করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময় দেন, সুযোগ দেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, উনি ডাকেন, কাজ করার অধিকার দেন, উনি দিয়ে আবার এসছে ভালো জায়গায় বসাতে চান, আমি প্রস্তুত রয়েছি। ধন্যবাদ আপনাকে। আমার অনুষ্ঠানের ইতি টানতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম দক্ষিণ খান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তোফাজ্জল হোসেনের সাথে। জনাব তোফাজ্জল পারিবারিকভাবে একটি ঐতিহ্যবাহী পরিবার থেকে এসেছেন এবং তারা এই ঢাকার উত্তর অংশে বিশাল অংশে তাদের প্রভাব রয়েছে। সুতরাং এই ব্যক্তি যদি আগামীতে রাজনীতিতে গদিনশীল হন, একটি অবস্থান তৈরি করতে পারেন, তাহলে আমার ঢাকার যে চারপাশের নদী, বিশেষ করে তুরাগ এবং বালু, এটার রক্ষণাবেক্ষণে কাজ করতে পারবেন বলে আমার বিশ্বাস। আশা করি তার মতো অন্যান্য নেতারাও এই নদীগুলো বাঁচাতে যথাযথ ভূমিকা রাখবেন, এই প্রত্যাশায় আজকের মতো অনুষ্ঠানের ইতি টানছি। আল্লাহ হাফেজ।